বিয়ে 3 দিন পর আসল কথা জানতে পারলো নোরা। ওর একমাত্র ননদ তিশা তাকে ছাদে ডেকে নিল, বলল, ভাবি, ছাদে আমার একটা গোলাপ বাগান আছে, চলো দেখতে যাই। নোরা এসব পেলে বেঁচে উঠে। বাড়িতে ওর উড়নচণ্ডী ছিল, আম গাছ, পেয়ারা, জাম গাছ উঠা ছিল তার নিত্যদিনের কাজ। বিয়ে 2 দিন আগেও পেয়ারা গাছে উঠে ঢালে হেলান দিয়ে পেয়ারা খেয়েছে। কি যেন তার দাদুর কি বকাবকি। হাঁটুমাইয়া তারে গাছের লগে বিয়া দেওয়ান উচিত আছিল। রাত দিন গাছের লগে সংসার করতে তাইলে ওর মা বকতো সবসময়, সেও কানেও তুলতো না কোনোদিন। যে যাই হোক, মূল কথায় থাকা ভালো, নয়তো গল্পের বিষয় হবে, পাঠকের আনন্দ নষ্ট হবে। ওরা ছাদে গেল। তারপর কথায় কথায় উঠে এলো সেই কথা। তিশা বলল, আজ তোমার সতীন আর সৎপুত্র আসবে ভাবি, ওদের বোধহয় সন্ধ্যা হয়ে যাবে ফিরতে। নোরা আটকে উঠলো কথাটা শুনে। সে কাঁপা কাঁপা গলায় বলল, কি বললে তিশা? অ্যাকচুয়ালি আমি শুনতে পাইনি। তিশা ছটফট করে বলল, ভাই আর প্রথম পক্ষের স্ত্রী সন্তান আসছে। নোরা কাঁপছে, থরথর করে সে কাঁপা কাঁপা গলায় ফের জিজ্ঞেস করলো, আমার সাথে মজা করছো তাই না তিশা? তিশা বলল, না ভাবি, আমি তোমার সাথে মজা করব কেন? আজ সন্ধ্যা হলে নিজ চোখে দেখতে পারবে সত্য না মিথ্যা। এবার টিকে থাকতে পারছে না নোরা। ওর এমন কথায় মাথা ঘুরছে নাটিমের মতো। সে চোখে ঝাপসা দেখছে সবকিছু। সাদা গোলাপগুলোকে মনে হচ্ছে তার কালো গোলাপ। সে বলল, আমি পড়ে যাচ্ছি তিশা, আমায় ধরো প্লিজ। আর একটুর জন্য পড়ে যেত। তিশা ওকে ঝাপটে তুলল। অবশ্যই মাটিতে পড়া থেকে ওকে বাঁচাতে পারলেও ততক্ষণে সেন্সলেস হয়ে গেছে সে। তিশা ভয় পেয়ে গেল। সে চিৎকার করে ডেকে উঠলো, মা গো, মা, ও মা। ছাদ থেকে ডাকলে ঘরের ভেতরে আওয়াজ পৌঁছায় না। সে এবার ডাকলো ফাহাদ ভাইয়াকে। ভাইয়া রে, ভাবি এরপর কি বললো তিশা নিজেও জানে না। ভাইয়ার ঘরে নাই, থাকলেও শুনতো না। ওর ডাকটা শুনলো বাসার পাশ দিয়ে হেঁটে যাওয়া পাশের বাসা তুষার। সে শুনে দৌড়ে এলো এবং সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠলো। এসে দেখে ভয়াবহ কাণ্ড। এই তুষার হলো তিশার 2 চোখের বিষ। ওকে দেখলে ওর গা জ্বলে। কিন্তু এই মুহূর্তে এসব ভাবার সময় নেই। ভাবির অবস্থা সিরিয়াস। সে কখনো তুষারকে ভাই বলে ডাকেনি, কিন্তু আজ ডাকলো। বিপদে পড়ে সে বলল, তুষার ভাই, আমি একা ভাবিকে নিয়ে নিচে নামতে পারবো না, আমায় হেল্প করেন, একটু ধরেন, আমার সাথে 2জন মিলে নামাই। তুষার ধমক দিল ওকে, ওই ব্যাককসেরে খালি গলা গাছের মতো লম্বা হয়েছে, মাথায় কোনো গেলো নাই। জলদি পানি ভর্তি বালতি নিয়ে আসো, মগটাও আইনো। এসব পণ্ডিতি মার্কা কথার জন্য এই ছেলেকে দেখতে পারে না তিশা। কিন্তু এবার যে কথাটা বলেছে এটা সত্য। বাবের মাথায় পানি ঢালতে হবে। কিন্তু সে গিয়ে পানি আনতে আনতে বাবের অবস্থা কাহিল হয়ে যাবে। তাই সে বলল, তুষার ভাই, আপনি যান না নিচে, তাড়াতাড়ি হবে তাহলে। তুষার রাগ উঠে গেল। সে বসা থেকে উঠে তিশার মাথা শক্ত করে একটা চটি মেরে বলল, এটা কি বালতি না? এ বালতি ভরা পানি না? বালতির পাশে লাল, এটা কি মগ না? বলে সে গোলাপ গাছের কাছ থেকে বালতি আর মগ নিয়ে এলো। তারপর নিজে নোরার মাথায় পানি ঢালতে শুরু করলো। তিশার আগের দুঃখে কেঁদে ফেললো। এক তো তার অপছন্দের লোকটা তার মাথায় রাগে ছাটি মেরেছে। 2 খানিক বাদ আগে ভাবির সাথে আসার সময় সে বালতি করে পানি আর মগ নিয়ে এসেছিল, নতুন যে গাছগুলো লাগিয়েছে ওগুলোর গোড়ায় পানি দিবে বলে। কিন্তু নোরা সেন্সলেস বয়সে এসব ভুলে গেছে। বালতির কথা তার মনে নাই, এই জন্য লজ্জা লাগছে। পানি ঢালতে ঢালতে তুষার দাঁত মুখ কুচকে বলল, ওই সেরি, এখনো দাঁড়াইয়া আসো কেন? নিচে যাও, মারে নিয়ে আসো গিয়ে। যদি এই বেটি মরে তাহলে তো আমারে দোষাইব পরে, বলবো আমি খুন করছি। তোমারে দিয়াও বিশ্বাস নাই, তুমি নিজেও আমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারো। তিশা 7 পাঁচ না ভেবে কাঁদতে শুরু করলো। সে ভাবলো সত্যি সত্যি তার ভাবি মরে যাবে। তার গলা ছাড়া কান্না দেখে তুষার কান ফাটানো ধমক দিয়ে বলল, গলা ছাড়ছো কিসের জন্য? এখন চুপ করো, চুপ করে নিচে যাও, মারে নিয়ে আসো গিয়ে। তিশা কাঁদতে কাঁদতে নিচে গেল। গিয়ে মাকে জড়িয়ে ধরে গলা ছেড়ে কাঁদতে শুরু করলো। ওমা, ফিরোজা বেগম মেয়ের কান্না দেখে চমকে উঠলো এবং ভয় মাখা গলা জিজ্ঞেস করো, কি হয়েছে মা, কি হলো তো? তিশা বলল, ভাবি অজ্ঞান হয়ে পড়ে আছে ছাদে। ফিরোজা বেগম আর কিছু জিজ্ঞেস করলেন না, দৌড়ে গিয়ে উঠলেন ছাদে। তার পেছন পেছন গেল তিশাও। ফিরোজা বেগম গিয়ে দেখেন তুষার নোরা মাথায় পানি ঢালছে। ফিরোজা বেগমকে সে দেখে বলল, আন্টি, অনেকক্ষণ ধরে পানি ঢালছে, হুঁশ ফিরছে না, আমার মনে হয় ভাবিকে হসপিটাল নেওয়া উচিত। ফিরোজা বেগম কিছু বুঝতে পারছেন না, হঠাৎ এমন হলো কেন। তিনি তিশাকে জিজ্ঞেস করলেন। তিশা যখন বলতে যাবে তখনই চোখ খুললো নোরা। মিটি মিটি করে তাকালো। ফিরোজা বেগম নোরার মাথাটা নিজের করে টেনে নিলেন। তারপর বললেন, কি হয়েছে মা, হঠাৎ এমন হলো কেন? নোরা এবার কোনো কথা না বলেই কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে সে বলল, মা, আপনার ছেলে নাকি আরেকজন স্ত্রী আছে, একটা ছেলেও নাকি আছে। ফিরোজা বেগম বুঝতে পারলেন না এসব জানলো কি করে নোরা। তিনি বরং কথাটা ধামাচাপা দিতে চাইলেন। ওই সময়টা ওইসব কথার জন্য মোটেও উপযুক্ত নয়, এসব বলার জন্য পরে অনেক সময় পাওয়া যাবে। তাই তিনি বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য বললেন, কে বলেছে এই কথা? নোরা কান্না ভেজা গলায় বলল, তিশা বলেছে।
ফিরোজা বেগম হাসি হাসি ভাব করলেন মুখের, তারপর বললেন, আর তুমি ওর কথা বিশ্বাস করে একেবারে জ্ঞান হারিয়ে ফেলেছো বোকা মেয়ে। ননদরা এমন হাসি তামাশা করে, তাই পরে সব বিশ্বাস করে ফেলতে হবে নাকি? তোমার ননদ যদি বলে তোমার বর আর 3টে বিয়ে করেছে, তবে তাও তুমি বিশ্বাস করবা নাকি? এই তুষার তোমার ফাহাদ ভাইয়া কি আগে আরেকটা বিয়ে করেছিল নাকি? তুষার বলল, তৌবা তৌবা, এক বিয়ে তো করতে চাই না, বয়স হয়ে গেছে 40-এর কাছাকাছি, আবার আরেক বিয়ে। ফিরোজা বেগম অতিরিক্ত কথা পছন্দ করেন না, তাই তিনি বললেন, তুষার তুমি এখন যাও, আমরা মেয়েরা একটু কথা বলবো এখন। তুষারের অবশ্য লজ্জা শরম কম, তবুও সে মাথায় হেট করে চলে গেল। এখান থেকে যাওয়ার সময় একবার তিশার দিকে তাকালো, ভাবলো তিশা তাকে ধন্যবাদ দেয় কিনা, অথবা তার দিকে তাকিয়ে যদি মিষ্টি করে হাসে, যেহেতু সে তার অত বড় সাহায্য করলো, এর বিনিময়ে সে তো সামান্য ধন্যবাদ পাওয়ার কথা। কিন্তু তিশা তার দিকে ফিরেও পর্যন্ত তাকালো না। তুষার মনে আঘাত ফেলো, ভীষণ আঘাত, এবং ধীরে ধীরে পা ফেলে ছাদ থেকে নেমে সে চলে গেল রাস্তার ধরে। তুষার চলে যাওয়ার পর ফিরোজা বেগম তিশাকে ডাকলেন, বললেন, আমার কাছে আয়। তিশার মায়ের কাছে যেতে তিনি একটা শক্ত চড় বসিয়ে দিলেন মেয়ের গালে। চড় দিয়ে বললেন, ওই বন্ডটা ছাদে আসলো কেমনে? তিশা চড় খেয়ে রাগে দুঃখে অভিমানে কাঁদতে শুরু করলো। মার কথাই সে জবাব দিল না। সকালবেলা শাশুড়ির ধামাচাপা দেওয়া কথায় নোরাই বিশ্বাস করে বসেছিল যে ওর বর ফাহাদের আগের কোনো স্ত্রী সন্তান নেই। কিন্তু সন্ধ্যাবেলা যখন 25-26 বছরের এক মহিলার সাথে করে 3 বছরের এক ছেলে সন্তানকে নিয়ে এসে বাসায় উপস্থিত হলো, তখনই নোরার মাথা ধরল। এবং অদ্ভুত ব্যাপার হলো, ওই মহিলা বাড়ির উঠানে এসে গলা ছেড়ে ডাকতে শুরু করলেন, এই বলেছে, আমার সতীন কোথায় গো? সে কি জানে না আজ আমি আসবো? দরজাটা বন্ধ করে রেখেছে কেন এখনো? নোরা কথা শুনে মনে হলো সে ফের ঢলে পড়বে জমিনে। তবে কি তার শাশুড়িও তার সাথে প্রতারণা করেছে? ছেলের প্রথম বিয়ের কথা এভাবে গোপন রেখেছে। এখন আর কি উপায় হবে? কিভাবে সে এ বাড়িতে এই লোকের ঘর করবে সারাটা জীবন? ফিরোজা বেগম নোরাকে বললেন, যাও দরজা খুলে গিয়ে দীপালিকে রিসিভ করো, নয়তো খুব রেগে যাবে, এমন রেগে গেলে এই বাড়িতে ঘূর্ণিঝড় হয়ে যাবে, ভূমিকম্প হবে, সবকিছু এলোমেলো হয়ে যাবে, ওর হাত থেকে কেউ রেহাই পাবে না। নোরা পা চললো না, চললো তার মুখ। সেই মুহূর্তে বুঝে ফেললো এই বাড়িতে সে চুপচাপ গড়পণে হয়ে থাকতে পারবে না, তাকে অবশ্যই মুখে কাটা হতে হবে, কথার পিঠে কথা চালাতে হবে, তবে শান্তি। অন্যথায় ওরা ওর সাথে যা ইচ্ছা তাই করবে, অলরেডি করতে শুরু করেছে। কথা নাই বার্তা নাই, হুট করে ফাহাদের প্রথম স্ত্রী বেরিয়ে এলো, আবার 3 বছরের সন্তান একটা, কি সর্বনাশের কথা! সকাল হতে হতে দেখা যাবে আরো 2-3টা বউ বেরিয়ে যাবে। সে তার শাশুড়িকে রাগের গলায় বলল, মা, আপনি না সকালবেলা বললেন এসব মিথ্যা? দিশা আমার সাথে মজা করছে, কিন্তু এখন তো সত্যি হয়ে গেল। আপনার ছেলের প্রথম পক্ষের স্ত্রী উঠান থেকে গলা ছেড়ে আমায় ডাকছে, সতীন দরজা খুলে দিও, দেরি করছো কেন? আপনি আমার সাথে মিথ্যা বললেন কেন? আর সবচেয়ে বড় কথা, আপনারা বিয়ের আগে বলেননি কেন আপনার ছেলে ম্যারিড আর তার এক সন্তান আছে? এখন কেন বলছেন? কেন? ফিরোজা বেগম বিস্ফারিত চোখে তাকালেন। গ্রামে বড় হয় একটা সাধারণ পরিবারের মেয়ে তার সামনে এভাবে গলা উঁচিয়ে কথা বলতে পারলো? দেশ কি তবে একটু হলেও বদলাতে পারলো? আগে তো বিয়ের 6 মাস পরেও ঘরের বুদ্ধরা শ্বশুর শাশুড়ির সামনে শব্দ করে কথা বলতেও পারতো না, বয়ে জড়তায় বারবার গিলত। কিন্তু এ মেয়ে দেখি বিয়ে 4th দিনে তোলপাড় করে নিচে বাড়ি, শাশুড়ির সাথে বাকবিতণ্ডা করতে শুরু করে দিল। এই তো মেয়ে নয়, যেন অগ্নি। ফিরোজা বেগমের ইচ্ছে হলো রাগে অনেক কিছু বলতে, কিন্তু তিনি বকাঝকা করলেন না। বকাঝকা না করার কারণ, তিনি এই মুহূর্তে নোরার জায়গায় নিজেকে কল্পনা করলেন এবং ভেবে দেখলেন নোরার জায়গায় তিনি হলে এর চেয়েও রুড আচরণ করতেন। তাই চাপা গলে শুধু এতটুকু বললেন, এখন এসব বলার সময় না, আস্তে ধীরে সব জানতে পারবে। এখন তুমি দরজাটা খুলে দিয়ে দাও গিয়ে, আর প্রশ্ন করো না আমায়। নোরা কি হলো কে জানে। সে চট করে বসে পড়লো খাটের এক পাশে এবং তার শাশুড়িকে কর্কশ গলায় এটা জানিয়ে দিল সে দরজা খুলতে পারবে না, আর সবচেয়ে ভালো হয় তাকে ডিভোর্স দিয়ে দিলে। এই সংসার সে করবে না। ফাহাদের সেকেন্ড ওয়াইফ হয়ে এখানে থাকার কোনো প্রশ্নে আসে না তার। এর চেয়ে গার্মেন্টস ফ্যাক্টরিতে অপারেটরের কাজ করে লাইফ পার করে দেওয়া অনেক সহজ হবে তার জন্য। ফিরোজা বেগম শেষবারের মতো বললেন, তুমি দরজা খুলে দিবে না? নোরা বলল, না, প্রশ্নে আসে না। আপনার মায়া হলে আপনি আপনার পুত্রবধূর জন্য দরজা খুলে দিন গিয়ে। অবশেষে ফিরোজা বেগম নিজেই দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে ঘরে ঢুকলো দীপালি। নীল রঙা শাড়ি পরা বড় সড় ধরনের মেয়ে মানুষ, তার হাতে একটা লাগেজ, আর অন্য হাতে ধরে আছে তার ছেলের পিপলুর হাত। দীপালি ঘরে ঢুকে বলল, মা, আপনার বাদামি মা ফোলা কই আছে? ওর খবর আছে আজ? ফিরোজা বেগম চোখ বড় বড় করে বললেন, কেন, কি হয়েছে?
কি না হয়েছে বলুন। আমি তার প্রথম পক্ষের স্ত্রী, মানে বড় বউ। আর নতুন যে আসলো নোরা, সে ছোট বউ হিসেবে তার দায়িত্ব কি ছিল? আমাদের বাড়ির গেট থেকে রিসিভ করে আনা। মানলাম এটা করলো না, কিন্তু ঘরের দরজাটা খুলে তো দিবে। আমার সম্মান করে জিজ্ঞেস তো অন্তত করবে কেমন আছেন। তা না করে মুখ এমন করে বসে আছে যেন আমায় সে গিলে খাবে। ওরে বাবা, আজ ও বাসায় ফিরুক, তারপর শিক্ষাটা দেওয়া যাবে। ওরা অনেকক্ষণ চুপ করেছিল, এবার আর পারছে না। সে এবার বলেই ফেললো, আপনার সংসার আপনিই করুন, শিক্ষা দিতে হলে আপনার স্বামীকে দিন। আমায় এসব শোনাচ্ছেন কেন? আমি আগামীকাল সকালবেলাতে এখান থেকে গুড বাই দিচ্ছি। সতীনী সংসার করার মতো কন্ডিশন এখনো হয়নি আমার। আমি কোনো এতিম অনাথ না যে এখানে না থাকলে আর কোথাও মাথা গুজবার ঠাঁই হবে না আমার। দীপালি 2 হাতে তালি বাজিয়ে বলল, বাহ 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 বাহ, গলায় দম আছে দেখছি। ঝগড়া করে মজা পাওয়া যাবে তাহলে। নোরা এবার সত্যি খারাপ লাগছে। সে এবার আগে দুঃখে কেঁদেই ফেলল। কাঁদতে সে বলল, আপনারা এমন খারাপ মানুষ কেন? ছি, প্রতারণা করে একটা মেয়ের সুন্দর জীবনটা নষ্ট করে দিলেন। দীপালি ওর কাছে গেছলো, খুঁটিয়ে দেখতে লাগলো ওকে। এক পর্যায়ে দীপালি ইশারা করে তার শাশুড়ি আর ননদকে বলল পিপলুকে নিয়ে ও ঘরে চলে যেতে। ওরা ও ঘরে চলে যেতে পা বাড়াতে ওদের পেছন ওরাও পা বাড়ালো। ভাবলো এখান থেকে এই মহিলার সাথে ঝগড়া করার কোনো মানে হয় না, সে ওদের সাথে ওই ঘরে চলে যাবে। কিন্তু পারল না। সামনে গিয়ে দাঁড়ালো দীপালি, দাঁড়িয়ে বলল, অত তারা কিসের গো তোমার? ফাহাদের সাথে সকাল সকাল ঘুমাতে যাওয়ার ইচ্ছে হচ্ছে তাই না? কিন্তু আফসোস, আজ ফাহাদ আমার সাথে থাকবে। এখন থেকে দিন রাত দুভাগে ভাগ হয়ে যাবে। দিনের বেলায় ফাহাদ তোমার সময় দেবে, আর রাতে আমায়। নোরা সহ্য হলো না, সে মুখ ফুটে বলে ফেলল, শুধু রাতে কেন, 24 ঘন্টায় আপনি তার সাথে থাকুন। পারলে ওকে কোমরের সাথে বেল দিয়ে বেঁধে রাখুন। আমার এতে কিচ্ছু যায় আসে না। আমি কাল সকালে বিদায় হচ্ছি এখান থেকে। দীপালি মুখ উজ্জ্বল করে হাসলো, হেসে বলল, না, তুমি তো এখান থেকে কোথাও যেতে পারবে না। বিয়ে কি এত সহজ বলো? শোবে তো 4 দিন। তোমায় বিয়ে করিয়ে আনিয়েছি কি এমনি নাকি? আমি বাবা, এক বাচ্চা নিয়ে এখনো বকছি, আর নিতে পারবো না। বাচ্চা নেওয়াবো তোমায় দিয়ে, বছর একটা গ্যাপ দেওয়া যাবে না। হি, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না, কোথাও না। কাল থেকে এ বাড়ি গেট ভেতরে একটা বড় তালা জ্বলবে সব সময়। সেই তালার চাবি থাকবে আমার কাছে। আমার অনুমতি না নিয়ে কেউ গেটের বাইরে যেতে পারবে না। নোরা মনে মনে ভয়ঙ্কর অশ্লীল একটা গালি দিল দীপালিকে, কিন্তু মুখ ফুটে কিছু বলল না। দীপালি ওর দিকে তাকিয়ে হাসি মুখে বলল, তুমি আমায় একটা অসভ্য গালি দিয়েছ মনে। জোরে গালি দেওয়ার সাহস নাই নাকি? নোরা রাগে অগ্নিশর্মা হয়ে উঠে সত্যি হাতটা বাড়িয়ে নিল দীপালির গালে একটা শক্ত চর বসিয়ে দিবে বলে, কিন্তু পারল না। দীপালি তখন ওর হাতটা খপ করে ধরে ফেলল। তারপর বলল, তোমার মতো সুপারি গাছ বট গাছের বাটাও চিপতে পারবে না। শুধু লাগতে এসো না। এর চেয়ে সহজ যা তা করো। আমায় তোমায় বড় সতীন হিসাবে মেনে নাও। বড় সতীন মানে তো বোঝোই, শাশুড়ি মায়ের চেয়েও তার বেশি সম্মান দিতে হবে। নোরার আগে ফুসফুস করছে আর সামনের দিকে তাকাচ্ছে। ফাহাদ আসে কি না দেখছে। সারাদিন ওই কাদাটা বাইরে ছিল, এখনও আসেনি। আজ ফিরলে ওকে জন্মের শিক্ষাটা দিবে। সে জন্মের শিক্ষাটা দিয়ে এবারে ছাড়বে। তবে ফাহাদ বাসায় ফিরল রাত 12টার দিকে। সে ফিরতে তার সাথে নোরা কথা বলতে চাইল, কিন্তু কথা বলতে দিল না দীপালি। সে ফাহাদকে হাত ধরে টেনে নিয়ে গেল অন্য একটা ঘরে। তারপর ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। নোরা কি করবে না করবে কিছুই ভেবে পাচ্ছে না। সে অনুভব করলো তার গায়ে যেন আগুন ধরে গেছে। সে আগুনকে পড়ে চারখার হয়ে যাচ্ছে। সে তিশাকে ডেকে নিল এবং বলল, তিশা, এসব আমার মোটেও ভালো লাগছে না। আমি আর এখানে থাকতে চাই না বোন, এক্ষুনি চলে যেতে চাই এখান থেকে। তিশা মুখ কুচকে বলল, কীভাবে যাবে বলো? তুমি তো ফেঁসে গেছো। এখান থেকে তুমি কিছুতেই বেরোতে পারবে না। বড় ভাবি তোমায় বেরোতে দিবে না। বেরোতে দিবে না মানে কি? সে কি ডাইনি নাকি? তিশা চেপে থাকতে পারল না। সে শব্দ করে হেসে উঠল। ফিরোজা বেগম ভেতর ঘর থেকে এবার চটজল দিয়ে এলেন। এসে ওরা যে ঘরের ভেতর ঢুকছে সেই ঘরের দরজা টোকা দিয়ে বললেন, হয়েছে, অনেক বেশি মজা হয়ে গেছে। বেশি মজা ভালো না, কিন্তু এবার তোরা বেরিয়ে আয় বলছি। ফিরোজা বেগম কথাটা বলতে হাট করে ভেতর থেকে দরজাটা খুলে বেরিয়ে এলো ওরা দুজন, ফাহাদ আর দীপা। ওরা বেরিয়ে এসে হাসতে ভেঙে পড়লো। নোরা এসবের কিছুই বুঝতে পারছে না। এবার দীপাই গিয়ে ওর হাতটা তুললো। তারপর বলল, বোন, তোমার সাথে সবাই মিলে অনেক হাসি তামাশা করে ফেলেছি। সকালবেলা একবার সেন্সলেন্সও হয়েছে নাকি তুমি তিশার কাছ থেকে ওসব শুনে? আসলে আমি ওদের কোনো দোষ নাই, সবটাই আমার প্ল্যান ছিল। আমার প্ল্যান মোতাবেক সব হয়েছে। সত্যি বলতে আমি তোমাদের বিয়ের দিন এখানে থাকতে পারিনি। আমার অফিস থেকে ছুটি পাইনি আসার।
কারণ সেদিন বিদেশি বায়ার এসেছিল অফিসে, ওদের সাথে মিটিং ছিল। এরপর যখন ছুটি পেলাম সঙ্গে সঙ্গে চলে এলাম তোমায় দেখতে। বিয়ের দিনের আনন্দ থেকে বঞ্চিত হওয়ায় আস্থা সুদে আসরে পুষিয়ে নিলাম। অবশ্যই তোমার শাশুড়ি মানে আমার মেজো খালা এটা কিছুতে মানতে নারাজ ছিলেন। তিনি বারবার বলেছিলেন তিনি শাশুড়ি হয়ে কীভাবে পুত্রবধূর সাথে এসব মিথ্যে নাটক খেলবেন, কিন্তু আমি তাকে সাফ সাফ জানিয়ে দিয়েছিলাম, বলেছিলাম তুমি যদি আমার কথা মতো কাজ না করো তবে কিন্তু আমি আসবো না। ফিরোজা বেগম এবার নিজে নোরার কাছে এগিয়ে গেলেন, এসে ওকে চাপড়ে ধরে বললেন, মাগো আমারে তুমি বুঝো না, দীপা আমার বড় বোনের মেয়ে, ওর স্বামী থাকে ইতালিতে আর ও ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। বিয়েতে আসার জন্য ও প্রস্তুত ছিল, ব্যাগপত্র গুছিয়ে অনলাইন ট্রেনের টিকিট কেটে অগ্রিম কেটে রেখেছিল। কিন্তু কি দুর্ভাগ্য ওর, ওই দিনে নাকি হুট করে ওর বস ফোন দিল, বললো জরুরি মিটিং আছে, মিটিংয়ে না গেলে চাকরি থাকবে না। তাই সে চাকরি বাঁচাতে বিয়েটা মিস করলো। বিয়ের আনন্দ থেকে বঞ্চিত হবে বলে সে আমার কাছে আবদার করলো এসব করতে। আমি বারবার না করেছি, কিন্তু ও শোনে না, বলে সে আসবে না। আর অবশেষে আমি রাজি হয়েছি। ওদের সাথে থেকে আমিও তো ছেলে মানুষই করেছি। আমি যা করেছি তা একটু বাড়াবাড়িই ছিল। এর জন্য তোমার মাকে তুমি লজ্জা দিও না গো মা। নোরা কি বলবে বুঝতে পারছে না, তার বুকটা কেমন দুক করছে। সকাল থেকে একটা ভয় তাকে তাড়িয়ে মারছিল, কিন্তু এটাই সুক্রিয়া বিষয়টা যে ওরা মজা করছে। সত্যি সত্যি এমন কিছু হয়নি, হলে সর্বনাশ হতো। তবুও তার মন খারাপ হলো প্রচণ্ড। সে বুঝে ফেললো না এটা আবার কোনো ধরনের মজা। পৃথিবীতে মজার বিষয়ে কি অভাব আছে নাকি? দীপার মিষ্টি মিষ্টি কথা আরও সুন্দর আচরণ মুগ্ধ হয়ে গিয়েছিল নোরা, কিন্তু এই মুগ্ধতা তার বেশিক্ষণ টিকল না। দীপা আসার 3 দিন পর এক দুপুরে যখন তিশার কলেজে অভিভাবক সমাবেশে তারা মা মেয়ে চলে গেল, তখন নোরা দীপা এক খাটে শুয়ে মজার গল্প করছিল। গল্প করতে করতে হঠাৎ নোরা ঘুমিয়ে পড়লো। 1/2 ঘন্টার মতো ঘুমালো সে, এবং ইলেকট্রিসিটি চলে যাওয়ার গরমে গামে ভিজে একসার হয়ে জেগে উঠল নোরা। জেগে উঠে দেখলো তার পাশে দীপা নেই। সে ভাবলো হয়তো অন্য ঘরে আছে, হয়তো বা, কিন্তু সে অন্য কোনো ঘরে গিয়ে যে এভাবে দীপাকে দেখতে পাবে তা কল্পনা করেনি। সে গিয়ে দেখে ওরা হাত ধরাধরি করে খাটের উপর শুয়ে আছে দীপার ফাহাদ। দীপার উডুর উপর এক পা তুলে রেখেছে ফাহাদ। দৃশ্যটা দেখে নোরা 2 চোখ আদার হয়ে এলো। সে প্রথম ভাবলো ভুল কিছু দেখেছে, কিন্তু যখন নিজের কানে শুনতে পেলো ফাহাদ বলছে, দরজাটা আটকে এসো, কেউ এসে দেখতে ফেলতে পারে। দীপা বলল, দেখার মতো কেউ থাকলে তো দেখবে। ফাহাদ অবাক হয়ে বলল, নোরা যদি চলে আসে? আরে ও ঘুমাচ্ছে, উঠবে না এখন। তাছাড়া দরজা লক করলে কেউ দেখলে সরাসরি সন্দেহ করবে, কিন্তু দরজা খোলা থাকলে কেউ কিছু ভাববে না। মিছিয়ে অনেক কিছুই বানিয়ে বলা যাবে। তাছাড়া দরজা খোলা রেখে 2জন কাজিন থাকলে মাইন্ড করার কি আছে? কেউ তো আর সরাসরি ঘরে ঢুকে যাচ্ছে না। আর দরজা খোলা রেখে আমরা এমন কিছু করব না তা কোনো বোকাও কল্পনা করতে পারবে না। নোরা তখন দরজা থেকে সামনা দূরে দাঁড়িয়ে ছিল, ওখান থেকে সব শোনা যায়। সামান্য উকি দিলে ভেতরে সবকিছু দেখা যায়। একবার সে উকি দিল, ওরা আরো কাছাকাছি ঘেসেছে, যেভাবে কামাতুর 2টি মানুষ একত্র হয় যেভাবে। নোরা ভাবলো বিষয়টা দেখে চুপচাপ করে থাকবে কিনা। সবাই যেভাবে চুপ করে থাকে, চুপ হয়ে না থেকে বা কি করবে? মেয়েদের কি শ্বশুর বাড়ি এসে উচ্চ বাক্য করলে চলে? তালাক ফালাকের ভয় থাকে, স্বামী শাশুড়ি অত্যাচারের ভয় থাকে, তাছাড়া মান সম্মানের ব্যাপার তো আছে। কিন্তু নোরা এই মুহূর্তে অন্য কিছু ভাবছে। সে ভাবছে নিজেকে অন্যরকম কিছু। সে নিজেকে আর 8-10টা মেয়ের জায়গা ভাবছে না এখন। সে জানে চুপ করে কাউকে অপরাধ করতে দেওয়া অপরাধ। 3 দিন আগেও যে নোরা ভেবেছিল ফাহাদের ডিভোর্স দেবে, ওর সাথে সংসার করবে না, সেই নোরাই এই মুহূর্তে নিজের চোখে এসব দেখার পরও ভাবছে ফাহাদকে সে ডিভোর্স দিবে না, ওর সাথে সংসার করবে। কারণ আজ যদি নোরা ওকে ডিভোর্স দেয়, তবে 2 দিন পর ফাহাদ অন্য একটা মেয়েকে বিয়ে করে ঘরে আনবে, আর সেই মেয়েও এখানে এসে স্বামীর এসব নোংরা কাজ দেখে সারা জীবন ডুকরে কেঁদে যাবে। এই জন্য সে ঠিক করেছে অন্য কাউকে কষ্ট পেতে সে দিবে না, বরং এখান থেকে একটা রাখাল যেভাবে তার দুষ্ট গরুকে ঠিক করে, ঠিক সেভাবে তার বদ স্বামীকে ঠিক করবে। প্রয়োজন যত কষ্ট সহ্য করতে হয় সে তা করবে, কিন্তু কষ্ট সহ্য করবে সে একাই করবে না, ফাহাদকেও কষ্ট দেবে, শিক্ষা দেবে। আর শত্রুর দীপার জীবনটাও বিস্ময় করে তুলবে। সে কীভাবে স্বামীর আড়ালে আবডালে পর পুরুষের সঙ্গে উগ্র যৌনতায় মেতে উঠেছে তার হাড়ে হাড়ে টের পাইয়ে ছাড়বে। এতে তার বাধা বিপত্তি আসুক। একটা সুখের ঘর বাঁধতে আসলে সংগ্রাম প্রয়োজন। একটা সমাজ পরিবর্তনের জন্য প্রয়োজন কঠোর সাধনা। হতে পারে তার এই ত্যাগ তিতিক্ষা থেকে অনেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবে। যে সকল নারীরা জুলুমে শিকার হয়ে চুপ করে আছে তারা মুখ খুলবে একদিন। স্বামীকে পূজা করা ধর্মান্ত কুসংস্কার কোনো অন্ধ মেয়েগুলো স্বামীর ভুলগুলো মুখ বুঝে সহ্য না করে এরপর থেকে আওয়াজ তুলবে। এই আওয়াজ একদিন পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে। সে জানে যেদিন পৃথিবীর সকল নারী নিজেকে সম্মান দিতে জানবে, নিজেকে আর কখনো পুরুষের চেয়ে ছোট মনে করবে না,
না, ঠিক সেদিনই সমাজ বদলে যাবে। সেদিনই নারী তার স্বামী অশৃঙ্খল জ্বলন্ত মুখ বুঝে সহ্য করবে না। তুচ্ছ বিষয় নিয়ে আর গায়ে হাত তোলা তো দূরের কথা, সামান্য বকা দেওয়া সাহস করবে না। সেদিন এই দেশের স্কুলগুলোতে ছেলে মেয়ে উভয় সমান সুযোগ পাবে। অঙ্কের শিক্ষক অঙ্ক বুঝিয়ে দেওয়ার নামে নারীর কাছে গেছে তার নরম পিঠে হাত রাখতে পারবে না। কলেজ ইউনিভার্সিটিগুলোতে মেয়েরা পড়ে থাকবে লাল টকটকে গোলাপের মতো। আড্ডে, বাসে, ট্রেনে কিংবা শপিং মলে ভিড়ে কোনো কামুক পুরুষ ইচ্ছে করলে তার বুকে পিঠে শৈলী স্পর্শকাতে অন্য কোনো জায়গাতে হাত দিতে পারবে না। প্রয়োজনে রাস্তায় ফেলে কুকুরের মতো পেটাবে। এবং সে একা নয়, তাকে দেখে আশেপাশের সকল নারী এগিয়ে আসবে তাকে সাহায্য করতে। যদি এমন কিছু হয়, যদি নারীরা প্রতিবাদী হয়, তবে সব পুরুষ আপনা আপনি নারীর যথার্থ সম্মান দেবে, হোক সেটা বয়ে। যে সমাজে মানুষ উপলব্ধি করে না, ভালোবেসে কাউকে সম্মান দেয় না, সেই সমাজ থেকে জোর করে সম্মান আদায় করতে হবে। নোরা তার জীবনের সংগ্রামটা এখান থেকে শুরু করলো। অবশ্যই তখন ওরা দুজন আরও কাছাকাছি। দীপার বুকের উপর গরম শ্বাস ফেলছে ফাহাদ, আর তখনই ঘরের ভেতর ঢুকে গেল নোরা এবং গর্জন করে বলে উঠল, এসব কি? হ্যাঁ, এসব কি? নোরা জোর গলায় বলল, অনেকটা চিৎকার বলা যায় একে। ওরা ভীষণ রকম চমকে উঠলো। দীপা তাড়াহুড়া করে কাপড় দিয়ে শরীর ডাকলো, খানিকটা লজ্জাও পেল। ফাহাদের মেজাজ গেল বিগড়ে। সে বিছানা থেকে নেমে এসে রাগে রাগে চোখে তাকালো নোরার দিকে। তারপর উচ্চস্বরে বলল, কি সমস্যা তোমার? কথা নাই বার্তা নাই, হুট করে করে ঢুকে জিজ্ঞেস করছে, এসব কি? নোরা বোকা বান্নয়ে বনে গেল। বড় অদ্ভুত কাণ্ড তো, তার সামনে একটা পর নারীর সাথে যৌনতায় মেতে উঠেছে, আর সে এসব দেখে ফেলায় তার অপরাধ হয়ে গেল। কি আজব দুনিয়া। নোরা চুপ করেছিল। ওর চুপ থাকার সুযোগ নিয়ে দীপা বলল, কি হয়েছে নোরা? কোনো সমস্যা নাকি? হঠাৎ যে এলে? নোরা ওদের কথার ধরনে বুঝতে পারছে না, সে কি বলবে না বলবে বুঝতে পারছে না। দীপা ঠোঁট টিপে হাসলো। ফাহাদ পদ্ধতিতে ভালো জানে, সে আবার সুযোগ বুঝে ইচ্ছে মতো কিছু নীতি বাক্য খোঁপছে বললো, ভাই বোন এক ঘরে বসে গল্প করতেই পারে, গল্প স্বল্প হয় না? তারা শপিংয়ে, পার্কে কিংবা অন্য কোথাও বেড়াতে যেতে পারে, কিন্তু এর জন্য এভাবে তুমি হুট করে এসে এমন উদ্ভট প্রশ্ন বলতে পারো না। এটা অন্যায়, এটা অপমানের শামিল। তারপর দীপা ফাহাদকে বলল, ভাই তুই থাক তোর বউরে নিয়ে, তোদের মাঝে আমি আর ঝগড়া ফ্যাসাদ লাগাতে চাই না। আমি চাই না আমাদের মধ্যে তোদের সম্পর্ক মলিন হোক। যেখানে বিয়ে সপ্তাহ না যেতে তোর বউ তোকে এভাবে এসে সন্দেহ করছে, আমি তোর বয়সে বড় কাজিন হওয়া সত্ত্বেও আমায় আর তোকে নিয়ে খারাপ ধারণা করছে, এখানে থাকার কোনো প্রশ্নই আসে না। আমার ভুল হয়েছে, বড় ভুল হয়েছে। নিজের ভাই নাই, খালার ছেলেকে আপন ভাই ভেবে তোর নতুন বউকে দেখতে এলাম, আর এসে অপমান। দীপা ফুপিয়ে কাঁদছে। ফাহাদ অনুরোধের গলায় বলল, দীপা কান্না করিস না, আমি ওকে শাসন করবো, নেক্সট আর এমন হবে না। দীপা তবুও কাঁদছে, কিছুতেই কান্না থামছে না। ফাহাদ এবার নোরার দিকে এগিয়ে গেল, আর রাগে লাল হয়ে ওঠার চোখ বলল, ওর কাছে গিয়ে মাপ চাও এক্ষুনি, কুইক। নোরা বলল, কিছু যেতে নাই, এমন কিছু করার কোনো প্রশ্নে আসে না। আমি চোখে যা দেখেছি তা ভাই বোনের মধ্যে কিছুতেই যেতে পারে না। এটা অনৈতিক, এটা অন্যায়। ফাহাদ রাগের গলায় বলল, কি দেখছো তুমি? হ্যাঁ, কি দেখেছো? ভাই বোনের মধ্যে হতে পারে না এমন কি দেখেছো? নোরা বলল, তোমরা নোংরামো করছিলে, আমি স্পষ্ট দেখেছি। ফাহাদ সঙ্গে সঙ্গে ওর গালে চড় বসিয়ে দিল এবং একটা বকা দিয়ে বসলো। তাছাড়া হুমকিও দিল, বলল, আরেকবার এমন বাজে কথা বললে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিব। নোরা এবার বলল, এ বাড়িতে থাকার এমনিতে আমার কোনো ইচ্ছে নাই, তবে আপাতত যাচ্ছিও না। সময় হলে এখান থেকে যাব, তবে অসম্মান নিজের কাঁধে নিয়ে যাব না এবং অসম্মানিত করে যাব। ফাহাদের রাগ আরও বাড়ছে। সে এবার ওর গায়ে হাত তুলতে চাইল, তখনই এসে থামিয়ে দিল দীপা। বলল, থাক, মারিস নে, কম বয়স, বুঝতে পারেনি, ভুল বুঝেছে, ছোটরা ভুল করতে পারে, এজন্যই তো তাদের গায়ে হাত তোলা যাবে না, সুন্দর করে কথা দিয়ে বুঝে দিতে হবে। দীপা ছলে কৌশলে নোরাকে কনভিন্স করে ফেলতে চাইল, কিন্তু নোরাও তো সহজে হাল ছাড়ার মেয়ে না। সেও পাশে বলে দিল, চোর ধরা পড়লে 7-5 বলে বেঁচে যেতে অনেক কিছুই করে, কিন্তু আমি বোকা না, বয়স কম হলো, এতটুকু জ্ঞান আমার আছে। আমি এটা বুঝি যে কোনটা বোনকে আদর করা আর কোনটা যৌনতায় মেতে ওঠা। ফাহাদের আর সহ্য হচ্ছে না। এবার সে সত্যি মারল নোরাকে, গাড় ধরে টেনে নিয়ে গেল বিছানার কাছে। তারপর বিছানার সাথে তার মুখটা নিচে ফেলে খানিকক্ষণ চেপে ধরে রাখলো। তখন মনে হতে লাগলো, এই বুঝি তার দম আটকে আসছে। দীপা এবারও ছাড়িয়ে নিল, বলল, করছিস কি তুই? হ্যাঁ, নতুন বউয়ের সাথে কেউ এমন করে রে? তুই যা, ঘর থেকে এখন বেরিয়ে যা, রাগ থামলে আসিস, আমি নোরার সাথে কথা বলছি, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। ফাহাদ আলনা থেকে এসে রংটা শার্টটা নামিয়ে গায়ে দিতে ঘর থেকে বেরিয়ে গেল। ও চলে গেলে দীপা এসে নোরার হাত ধরতে চাইতে নোরা এক ঝাটকায় হাত ছাড়িয়ে দিল। ও বলল, একবার গা কেটে দিয়ে গিয়ে এবার লবণ নিয়ে এসেছেন, মানে সাপটাও আপনি, ওজাও আপনি? দীপার মুখোমুখি বসে বলল, দেখো নোরা, তুমি
সত্যি আমাদের ভুল, বুঝছো? আসলে ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। আমি ওর 1 বছরের বড় হলেও আমরা ছিলাম সবসময় বন্ধুর মতো। আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক ছিল যে আমরা মাঝে মধ্যে ভুলে যেতাম আমরা আলাদা জেন্ডারের, আর মাথায় ওরকম কিছু আসতোও না। অনেক দিন পর ওর সাথে দেখা সময় সুযোগ মিলে না বলে আসতে পারি না। অনেক দিন পর সুযোগ মেলাই এবার আসতে পারলাম। তাই আজ 2 বার মিলে খাটে শুয়ে থেকে সুখ দুঃখে আলাপ করছিলাম। আর তুমি আমাদের দেখে খারাপ কিছু ভেবে নিলে? বোকা মেয়ে, শোনো, চোর কখনো দিনে দুপুরে দরজা খুলে রেখে এভাবে চুরি করবে না। তাছাড়া আমি ওর 1 বছরের বড়, দুজনে ম্যারিড। আমার একটা 3 বছর বয়সের ছেলেও আছে। এই বয়সে এসে আমি কেন এসব করবো? নোরা কেন জানি মুখ ফুটে কিছু বললো না। সে জানে, এমন ভাব করলো যেন দীপার কথাগুলো যৌক্তিক, কিন্তু সে মনে মনে ঠিকই বললো, আপনি আসলে চোর না, আপনি ডাকাত। ডাকাতের দরজা বন্ধ করে মালামাল লুট করে না, মালিকের সামনে থেকে কেড়ে নিয়ে যায়। দীপার ও শান্ত মৌন ভাব দেখে বুঝতে পারলো ওরা ওকে বিশ্বাস করেছে, কনভিন্স হয়ে গেছে ও। দীপা তাই প্রশান্তির হাসি হাসল, হেসে বলল, দেখো, আবার বোকামি করে এই কথা কারো কাছে বলে দিও না যেন, মানুষ তখন খারাপ ভাববে। আর তুমি তো তাও চাও না তোমার হাজবেন্ডকে কেউ নিয়ে চরিত্রহীন প্রশ্ন তুলুক। নোরা এবার কথা বলল, সে যদি সৎ চরিত্রের হয় তবে আমি ওর জন্য জীবন দিতেও দ্বিধা করবো না কখনো। দীপা আবার হাসলো, হেসে নোরার হাত ছুঁয়ে বলল, আরে বোকা মেয়ে, তোমার হাজবেন্ড শতভাগ সৎ, মনে রেখে সন্দেহ খুব খারাপ অসুখ। হাজবেন্ড যদি তার ওয়াইফকে আর ওয়াইফ যদি তার হাজবেন্ডকে সন্দেহ করে তবে সেই সংসার হয় নরকের মতো। ধরো তোমার দুলাভাই যে সেই শুদ্ধ ইতালিতে থাকে, ওখানে কি করছে না করছে আমি কিন্তু জানি না। এইসব দেশে আমাদের দেশের মতো না, ওখানে খুব সহজে মেয়ে পার্টনা পাওয়া যায়, ওদের সাথে বেড শেয়ার করা যায়, এতে কিছু মনে করেও না, ওদের সব কিছু আলোচনাও হয়। কিন্তু আমার বিশ্বাসও এমন না। সে যে বিশ্বাস, এই বিশ্বাসের নামই ভালোবাসা, এই বিশ্বাসের নামই ঘর কিংবা সংসার। তোমাকে এমন হতে হবে, চোখ বুঝে হাজবেন্ডকে বিশ্বাস করতে হবে। আমাদের মা চাচিরা তো এমনি আর বলে না স্বামী দেবতার মতো, এ কথা মিথ্যা না। তুমি তোমার হাজবেন্ডকে বিশ্বাস করে দেখো কি পরিমাণ ভালোবাসা পাও। আর যদি অবিশ্বাস করো, তার থেকে খারাপ আচরণ করো, তবে তো আজ দেখলেই কি হলো, তুমি এবারে নতুন বউ হয়েও মার খেয়েছ। আর কখনো এমন করো না, ঠিক আছে? নোরা মাথার উপর থেকে নিচে ঝুঁকিয়ে বলল, ঠিক আছে। সেদিন কলেজ থেকে তিশা আর ওর মা ফিরে এলো। নোরা ওদের কাছে কিছুই বলল না, সবকিছু চেপে গেল। কেন চেপে গেল তা বোঝা গেল না, নাকি সে আবার ভীতু হয়ে গেল। অন্য 8-10টা মেয়ের মতো এই সাধারণ সত্যিটা মেনে নিল, সে স্বামী দেবতার মতো, তার কোনো ভুল ধরা যাবে না, তাকে সন্দেহ করা যাবে না। সন্দেহ করলে সংসার সুখের হবে না, নরক হয়ে যাবে সংসার। দীপা এমনটি ভেবেছে নোরা ওসব কথা মেনে নিয়েছে, আর কোনোদিন মুখ খুলবে না। ফাহাদও নিশ্চিত হলো, যেহেতু সেই রাতে নোরা তার কাছে ঘেঁষতে বাধা দিল না, তবে তো এটাই বলা যায় নোরার মনে আর কোনো রাগ অভিমান নাই তার প্রতি। নোরাও ওর সাথে হেসে হেসে কথা বলছে, যেন আর ওদের ভেতরে কোনো রাগ অভিমান কিংবা সন্দেহের দেয়াল নেই। এত সাহস আরও বেড়ে গেল ওদের। এবার কিন্তু ওরা তখন ছাদে উঠছে, খানিক ফাঁক ফোকর ফেলে গা ঘেঁষি করছে। এসব দেখেও না দেখার বান করছে নোরা। সে ওদের বোঝাচ্ছে যে কিছুই মনে করছে না, যেন এসব হওয়ার ছিল। এতে তার মন খারাপ করা কিংবা রাগ করার কিছু নেই। ফিরোজা বেগম অবশ্যই এসবের কিছুই ধরতে পারেননি। আদেতে তিনি সহজ সরল মানুষ, এসব কিছুই বোঝেন না, ভাবেন ওরা সমবয়সী। তাছাড়া কাজিন একসাথে বড় হয়েছে, দুজনে বিবাহিত, ওদের মধ্যে যা তা গল্প গুজব, অতীতে সব কথাবার্তা বলে, ওরা আনন্দ করে, হাসাহাসি করে, এই তো। কিন্তু আরেকজনের নজর ঠিকই পড়ে যায় ওদের নোংরামোগুলো। একদিন নোরার কাছে এসে তিশা বলল, ভাবি, এবার বুঝি তোমার কপাল সত্যি সত্যি খারাপ হয়ে গেল। তোমার জন্য আমার খুব খারাপ লাগে, কষ্ট পাই আমি। তিশা বয়ে বয়ে ওর দিকে তাকিয়ে কথাটা বলল। নোরা অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে, তারপর বলল, কপাল খারাপ হবে কেন? কপাল তো সবে জুটতে শুরু করেছে। সেদিন না বিয়ে হলো আমার, এখনো শরীরে হলুদের গন্ধ লেগে আছে। সামনে কতদিন বাকি, কত আনন্দ বাকি। তিশা বলল, ভাবি, কিভাবে যে কথাটা বলি তোমার কাছে, আমারই খারাপ লাগছে। নোরা ওকে তাড়া দিয়ে বলল, আরে সমস্যা নাই কোনো, আমি যথেষ্ট সাহস আছে, কথা হজম করার শক্তি আছে, বলে ফেলো। তিশা কিছুটা হাসি হাসি ভাব করলো ঠোঁটে, তারপর বলল, সে তো দেখছি সেদিন তোমার যে কত সাহস আর কত ধৈর্য, অজ্ঞান হয়ে পড়েছিলে কে তবে? নোরা বলল, আজও তবে মিথ্যা কথা বানিয়ে বলতে এসেছিস, তাই না? আজ আবার নতুন করে কি বলে ধোঁকা দিবি? তিশা মলিন বদনে বলল, না ভাবি, আজকে যা বলবো তা সত্য, আল্লাহর কসম।
তো বলে ফেলো, আমার আর তর্স হয়েছে না বাপু। তিশা এবার বলবো ভাবি, ভাইয়া দীপা আপুর মনে হয় অন্য কোনো সম্পর্ক আছে। নোরা হাসলো, হেসে বলল, হ্যাঁ আছে তো, সেদিন না বললি তুই দীপা আপু তোর ভাইয়ার প্রথম পক্ষের স্ত্রী, প্রমাণও তো আছে। এটা তো 3 বছর বয়সে একটা ছেলে। তিশা খারাপ লাগছে, সে বলল, না ভাবি এটা মোটেও মজা নয়, কিন্তু তবে কি এটা কি অন্য কিছু দেখেছি। কি দেখেছিস? ওরা ভাই বোনের সম্পর্কে আড়ালে বরবধূ খেলেছে, তাই তো? ভাবি তুমি এমন করে কথা বলছো কেন? তুমি কি আমার প্রতি বিরক্ত, রাগ করেছো আমার সাথে? রাগের কি হলো? তুই কি আমার মাথার কাঁঠাল ভেঙে খেয়েছিস, নাকি আমার গায়ে আগুন ধরিয়ে দিয়েছিস যে তোর সাথে রাগ করবো? ভাবি তুমি তাহলে ওদের বিষয়ে সব জানো। দিনের আলো কেউ যদি এসব করে বেড়ায় তবে না জানবার তো কথা না। আমি তো আর অন্ধ না, চোখেও টানি পড়েনি। আমি সব জানি, সব দেখি। তবে যে চুপ করে আছো এটাই নিয়ম, মেয়েদের চুপ করে থাকতে হয়। তুইও তো মেয়ে, বিয়ে হলেই বুঝতে পারবি। কি বলছো এসব তুমি? তোমার জায়গায় যদি আমি থাকতাম তবে দেখতে আমি কি করতাম। নোরা হাসলো, হেসে বলল, কি করতে? এমন অসভ্য বরকে মেরে হাজত কাটাতাম। তো অসভ্য ভাইটিকে মারছিস না কেন এখনো? নোরা হাতটা ধরে কেঁদে ফেললো তিশা। কেটে সে বলল, বিশ্বাস করো ভাবি, আমি ভাবতেও পারছি না আমার ভাই এতটা নোংরা। সত্যি আমার ইচ্ছে করছে ওকে খুন করতে। এত সহজ না রে তিশা, সব কিছু তো সহজ না। যদি সহজ হতো তবে সবাই খুনি হতো, পাপ আর থাকতো না পৃথিবীতে। আমার মুখ দিয়ে সবাই বলতে পারে আমি হলে খুন করে ফেলতাম, এটা করতাম ওটা করতাম, কিন্তু বাস্তবতা ভিন্ন, বাস্তবতা বড় কঠিন। তিশা বলল, আমি মাকে আজ বলবো সব, প্রয়োজনে মাকে নিয়ে দেখাবো ওরা কি করে। ওরা হাতটা খপ করে ধরে ফেললো, তারপর বলল, একদম না, একদম এটা করবি না। সময় হলে আমিও বলবো, প্লিজ তুই শুধু দেখে যা। এবার একটা প্ল্যান আছে, সময় হলে তুই বুঝতে পারবি। এখন মুখ বন্ধ করে রাখ লক্ষ্মী বোন। তিশা মাথা নেড়ে সায় দিল। সে চুপ থাকবে আর আড়াল থেকে দেখে যাবে, শুধু দেখে যাবে। ওরা পাপ করে যায়, পৃথিবীর সবচেয়ে নোংরা পাপ। ঘরে সুন্দরী এবং নতুন স্ত্রী রেখে পর নারীর সঙ্গে মেতে উঠে ফাহাদ। এই পাপের শুরু দু চার দিন আগে থেকে শুরু হয়নি, শুরু বহু বছর আগে। তখন দীপার বিয়ে হয়নি, কেবল ক্লাস 9-এ পড়ে। ফাহাদ ওর সাথেই পড়তো, একই ক্লাসে একই স্কুলে। ফাহাদের একটা প্রেম ছিল দীপার সবচেয়ে কাছের বন্ধুর সাথে, কিন্তু দীপা কেন জানি তা সহ্য করতো না। ফাহাদ যখন ওই মেয়েটির সাথে কথা বলতো, হেঁটে হেঁটে স্কুলের মাঠে পাড়ি দিত, তখনও বাদাম কিংবা আইসক্রিম কিনে একসাথে খেত, ওর সহ্য হতো না। তার কান্না পেত, নিজেকে অসহায় মনে হতো। ধীরে ধীরে এই অসহায়ত্ব আরও বাড়ে। তার খেতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, পড়তে ইচ্ছে হতো না। এভাবে সে একদিন আবিষ্কার করে ফাহাদকে তার চাই, যে করে হোক এই মেয়েটির কাছ থেকে তাকে ফিরিয়ে আনতে হবে। তারপর কোনো এক নির্জন দুপুরে বাসায় যখন কেউ ছিল না, তখন দিভা জাপটে ধরেছিল ফাহাদকে। বুকের ভেতর তার মাথা গুজে কেঁদেছিল। কেঁদে কেঁদে ফাহাদের গোলাপ রাঙা পাতলা শার্টখানি ভিজিয়ে ফেলেছিল একবার। ফাহাদ একবার অবাক হয়ে জিজ্ঞেস করছিল, কি হলো? দীপা বলছিল, তুই আর কারো হতে পারবি না, কারো না। এরপর ওরা মেতে উঠেছিল প্রথম ফাঁপে। ফাহাদ অতটা ফাঁকা ছিল না, বুঝতো না অত কিছু। দীপা ওর চেয়ে 1 বছরের বড় ছিল, সে সব বুঝতো। অথবা তার উপর বর করেছিল সেদিন ইবলিশ। তারপর ওরা পাপ করলো দীর্ঘদিন। এই পাপের সমাপ্তি ঘটল যখন মাধ্যমিক পাশ করতেই হুট করে দীপার বিয়ে হয়ে গেল। দীপা কেঁদেছিল, ফাহাদও, কিন্তু ওরা অন্য সব ছেলে মেয়েদের মতন ছিল না। বিয়ে নিয়ে অত হইচই করেনি। হয়তোবা বিয়ের আগে তাদের দেনা পাওনা পরিশোধ হয়ে গিয়েছিল বলে। ফিরোজা বেগম সহজ ছিলেন আজীবন। তিনিও তখন যেমন ওদের কাণ্ড কারখানা বুঝতে পারছেন না, তখনও বুঝতে পারেননি। দীপার বিয়ের পর যে সে পাল্টে গিয়েছিল। ফাহাদ গোপনে ফোন করলে ব্লক করে দিত, কথা বলতো না। এরপর ওর ছেলে হলো, যখন ফাহাদ একেবারে ওকে ভুলে বসলো। কিন্তু ও যখন ভুলে বসলো তখন ফের ইবলিশ ভর করলো দীপার কাঁধে। ওর হাজবেন্ড তখন চলে গেল ইতালি। এরপর থেকে আবার শুরু। মাঝে মধ্যে ইচ্ছে হলে ফাহাদকে সে ফোন করে ডাকতো, ডাকায় তার কাছে। কিন্তু বিয়ের পর ফাহাদের এই পথ থেকে ফিরে আসা কর্তব্য ছিল। ফিরে আসবে বলেও মনস্থির করেছিল, কিন্তু পারেনি। তৃতীয়বারের মতো ইবলিশ এসে বর করে বসলো দীপার কাঁধে। পাপে জড়াবে করেও লাভ হলো না, লোভ সামলাতে পারলো না ফাহাদ। রাতে ঘুম আসে না নোরার চোখে। সে গোপনে কাঁদে, নিজেকে বড় দুর্ভাগ্য মনে হয় তার। আর ভাবে অতীতের দিনগুলো, কত স্বপ্ন ছিল তার। মা সবসময় বলতো, তোর কপালে ভালো বর আছে রে, যে মেয়ে ঠোঁট কাটা তাদের ভাগ্য লক্ষ্মী ছেলে জোটে। কিন্তু তার ভাগ্যে জুটলো না কেন? মার কথা মিথ্যে হয়ে গেল।
গেল। সে রাতে সে লক্ষ্য স্থির করে বিশ্বাসঘাতকের জন্য কোনো দয়া নেই। যে যা নিয়ত করেছে তাই করবে। নিজের সংসার ভেঙে যাবে আর সে অন্য একটা সংসার নিয়ে ভাববে। সে রাতে আর একজন ঘুমাতে পারেনি, বিছানায় ছটফট করছে শুধু, ঘুম আসে না। সে আর কেউ নয় তিশা। সে ভাবে পৃথিবীর সব পুরুষেরাই কি এমন? ওরা কিভাবে নিজের ঘরে স্ত্রী রেখে পর নারীর সাথে মেতে উঠে নোংরামিতে। এরপর ভাবে দীপার কথা, ঘেন্না করে দীপাকে। তার বিদেশ বিয়ে স্বামীটি আর কত কষ্ট করে অর্থ উপার্জন করে তাকে দিচ্ছে। দূর থেকে তার কথা হয়তো বা কতবার মনে করছে সে। আর সে কিনা 3 বছরের ছেলেটি যদি বড় হয়ে কোনোদিন জানে তার মা এমন নোংরা, তখন সে কি কোনোদিন তার মাকে মা বলে ডাকতে পারবে? ঘেন্না করবে না ডাকতে? তিসহভাবে এদের একটা শিক্ষা দেওয়া প্রয়োজন, কঠিন থেকে কঠিনতর শিক্ষা। বারংবার এসব নোংরামো চোখে পড়লে আর সহ্য হয় না। তিশা কতবার দেখেছে ওর সামনে একে অপরকে হাত ধরে টেনে রুমে নিয়ে যাওয়া, চুপি চুপি কানে ওটা বলা, হুট করে দৌড়ে ছাদে ওঠা, রাত বিরাতে নেই এক করে শুয়ে বসে গল্প আর গল্প। ও মা, এদের আচরণ এমন যেন এরা 12-13 বছরের সদ্য কিশোরী। 12-13 বছরের ছেলে মেয়েরা অনেকটা এমন হয়, ছটপটে বুনো পাখির মতো উড়নচণ্ডী। এরা কে কি বলবে বা ভাববে এসবে ধার ধারে না, অথচ ওরা জানে না যে ওদের নিয়ে কোনো আলোচনা হতে পারে। আলোচনা হইও না, বড়রা জানে এই বয়সটা এমনই। ওই বয়সে ছেলে মেয়েদের ভেতরে সদ্য কামনা জেগে ওঠে, কানাকানি ফিস করে এটা ওটা বলে ওরা। তাই বলে 30 পেরিয়ে যাওয়া বিবাহিত দুটি ছেলে মেয়েও এমন করে? ওরা ভেবেছে কি নাটক সিনেমায় শুটিং করেছে নাকি ভেবেছে এ বাড়ির আর সকল মানুষ বোকা শোকা? শুধু তারা দুজনের কপতি জ্ঞানী, একেবারে এরিস্টল। না, উচ্ছাদ সক্রেটিস। কথাগুলো ভাবছিল তিশা। এই কথাগুলো ভাবার কারণ আছে। আজ দুপুর 11:30 কি 12টা তখন তিশা ডাইনিং পেরিয়ে নোরার কাছে যাচ্ছিল। তখনই দেখলো দীপা ঘরের ভেতর থেকে ফাহাদের হাত ধরে টেনে ওকে ভেতরে নিয়ে যাচ্ছে। দীপা 3 বছর বয়সী ছেলেটা তখন ঘরে ফ্লোরে বসে মায়ের ট্যাব নিয়ে কি যেন একটা দেখছে। কার্টুন বাটন হবে সম্ভবত। কি ভয়াবহ লজ্জার কথা ছেলেটার সামনে এসব। কিন্তু ওরা এসব লজ্জা শরম কবে খেয়ে বসে আছে। ওরা ডাকাতের মতো, দস্যুর মতো। এদের কাছে দিন এবং রাতের কোনো তফাৎ নেই পাক বা পুণ্যের। তিশাকে দেখে ওরা দমে গেল না। তিশাও দাঁড়িয়ে রইল না, তার মেজাজ অত্যন্ত খারাপ হয়ে আছে। আজ সে বড়সড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে বলে মনস্থির করলো। সে ধপ করে হেঁটে নোরার ঘরে এলো। তারপর বলল, খবর কি আছে তোমার? নোরা মৃদু এসে বলল, কিসের খবর? চোখ কি অন্ধ নাকি তোমার? কেন, কি হয়েছে আবার? দেখে এসো গিয়ে কি হচ্ছে না হচ্ছে। এদের যদি লজ্জা শরম বলতে থাকতো কিছু। দরজা খোলা রেখে ছি তাও ছেলেটার সামনে। আরে এসবের এত নেশা থাকলে তুই বসতে যা, এখানে ঘর বেঁধে ফেল। ঢাকার থেকে চাকরি বাকরি করে কি লাভ? ওখানে গেলে তো 1 চিলে 2 পাখি মারতে পারতিস। টাকা আর শখ দুটো পূরণ হচ্ছে। তোকে কেউ টাদাও দিচ্ছে না, মন মতো চায় তত ফুর্তি কর। তিশার আগে ফুসফুস করছে। অতটুকু বয়সে এর আগে সে কখনো এমন রাগেনি। নোরা বলল, আসলে ওর পতিতালয়ে যাওয়া উচিত। এর একদম অযোগ্য। যে মেয়ে তার নিজের ছেলেটার সামনে এসব করে বেড়ায়, এর চেয়ে নোংরা মহিলা আর কে আছে? তিশা বলল, ইচ্ছে করছে ওদের কুপিয়ে মারি। নোরা বলল, কুপিয়ে মারল তো এরা একেবারে মরে যাবে। আবার ওদের খুনের দায়ে তোর জেল পাস হবে, দেশের আইনটাও হাতে তুলে নেওয়া হবে। এর চেয়ে সহজ পদ্ধতি একটা কিছু করতে হবে, যাতে করে এদের রোজ মৃত্যু হবে। ধর এমন একটা কিছু করলাম যার পর ওরা সারা জীবন বুকবে আর দীপার শেষ ঠিকানাটা হবে পতিতালয়ে। তোর ভাইটির কোথা ঠিকানা হবে জানি না, কিন্তু আমার না হয় ছেলেটার জন্য খুব মায়া হচ্ছে। সেটার জীবনটা খুব কষ্টে যাবে রে। তিশা বলল, সেটার জীবন আবার সুখে বা যাবে কবে? যখন বড় হয়ে সে বুঝতে শিখবে, যখন সে জানবে তার মা তার চোখের সামনে পরপুরুষের সাথে যা করতে তার পৃথিবীর সবচেয়ে ঘৃণিত পাপ, তখন। এর চেয়ে কি এটা ভালো না যে ছেলেটা তার বাবার হাতে তুলে দেওয়া? তার বাবা তাকে উপযুক্ত পরিবেশে বড় করে তুলবে, এমন কাল নাগিনী বিষের ছোঁয়া তবে তার গায়ে আর লাগবে না। তার বাবা তাকে মানুষের মতো মানুষ করে তুলবে। নোরা বলল, কথা তো মন্দ বলিসনি, কিন্তু আমার জীবনে কি হবে বলতো দেখি? আমি তো কাল কলঙ্কিনী হয়ে যাবো রে তিশা রাগ লাগছে খুব। সে রাগের গলায় বলল, অশিক্ষিত আর কুসংস্কারের পূর্ণ মেয়েদের মতো কথা বলা রাখো তো। তুমি কি এখনো ভাবছো ভাইয়া সংসার করবে? হ্যাঁ ভাবছি, ওর চরিত্র বদলে গেলে করবো। তিশা বলল, তুমি আমার চেয়ে হয়তো বা বয়সে বড়, কিন্তু তুমি অনেক গাদা আছো। তুমি যেভাবে মানুষ নিয়ে ভাবো, মানুষ আসলে তেমন না। মানুষ তবে কেমন? মানুষের ফেরেশতার চেয়েও উত্তম আর শয়তানের চেয়েও অধম। খারাপ মানুষ হুট করে ভালো হয়ে গেলে তাকে বিশ্বাস করা বোকার কাজ। তুমি রিস্ক নিয়ে যদি ওকে বিশ্বাস করে থেকে যাও, তবে দেখবে নতুন করে তোমায় সে ঠকাচ্ছে। তখন কি উপায় হবে তোমার?
আমি তো ডিসিশন নিয়েছি কখনো বিয়েটাই করব না, বিয়ে করে অত কষ্ট সহ্য করতে পারবো না, এর চেয়ে একা থাকাই ভালো। ওরা ভাবতে পারছে না আর কিছু, কারণ সে জানে একবার ডিভোর্স হয়ে গেলে তারপরে জীবনটা একটা নারীর জন্য কী কষ্টের। তবুও সে সিদ্ধান্ত নিল নিজ আত্মসম্মানের চেয়ে ডিভোর্সি মহিলা হয়ে সারা জীবন একা থাকা ভালো। সে জানে পৃথিবীর সবচেয়ে কষ্টের একটি হলো স্বামীর অন্য মেয়ের সাথে পরকীয় সম্পর্ক। এটা মেনে নেওয়া যায় না কিছুতেই। সে মনে মনে ঠিক করে নিল এই নোরা লোকটির সাথে কিছুতেই সে সংসার করবে না, কিছুতেই না। শেষ বিকেলে নোরা তিশাকে নিয়ে ছাদের উপর উঠলো। গোলাপ বাগানের কাছে দাঁড়িয়ে প্রায় হয়ে আসা সন্ধ্যায় তিশার সাথে একটা গোপন কথা বলল নোরা। নোরা বলল, তোর একটা কাজ করতে হবে, যেভাবে হোক করতে হবে। তিশা বলল, তোমার জন্য আমি সব কিছু করতে পারি ভাবি। এমন কিছু মানুষ আছে যাদের সাথে সারা জীবনভর থাকলেও তাদের আপন করে নেওয়া যায় না, কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যাদেরকে এক পলক দেখেও আপন করে নেওয়া যায়। আমার এক পলক দেখেও আপন হওয়া মানুষটি তুমি। তোমার মঙ্গল হয় এমন যে কোনো কাজ আমি করতে পারি। নোরা এবার কাজটির কথা বলে তুই দীপার সাথে গলায় গলায় ভাব করবি। তিশা কেঁপে উঠে, রাগে তার হাত পা টান টান হয়ে উঠে, মাথা চক্কর দেয়। সে বলে, এটা কোন ধরনের কথা বললে তুমি? ওর মতো নোংরা মহিলার সাথে আমি গলায় গলায় ভাব করতে যাব কেন? ওর মুখে তো আমার থুতু দিতে ইচ্ছে করে। এর চেয়ে বরং ভালো ওর মুখে থুতু দিয়ে আসি। হুকুম করতে দেরি হবে, কিন্তু কাজ সেরে আসতে দেরি হবে না। নোরা এবার বললে, এই তোর আমার প্রতি ভালোবাসা, একটু আগে না বললি তুই আমার জন্য সব করতে পারিস, আমি তোর আপন মানুষ, আমি যা বলবো তাই করতে প্রস্তুত তুই, কিন্তু এখন না বলছিস কেন, প্রশ্ন তুলছিস কেন? তিশা ভীষণ রকম অবাক হয়। সে বলল, তাই বলে কি আমি তার সাথে গিয়ে ভাব করব, গলায় গলায় মিশবো, জড়াজড়ি করবো ওর সাথে, যে কিনা তোমার এবং আমার চোখের বালি, যে কিনা এই পবিত্র বাড়িটিকে ওর পাপের কালিমায় অপবিত্র করে দিয়েছে? এটা আমি কিভাবে করব বলো? ওরা হাসে, অদ্ভুত করে হাসে। ওর হাসির রেখায় মিলিয়ে যায় মেঘের উপরে লাল দিবাকর। একদল পান করে উড়ে যায় ডানা মেলে, আর গোলাপের ডালা এসে বসে একটা ঘাস পড়ে। তিশা বুঝতে পারে না এই হাসির মর্ম। সে চেয়ে থাকে নোরার মুখের দিকে বোকার মতো। নোরা কি তাকে কোনো গেম খেলতে চায়? যদি খেলে তবে মন্দ হবে না, সে ভালো খেলবে বরং। নোরা এবার তিশা নরম তুলতুলে হাত ধরে, তারপর সেই জোড়া হাত আর হাতের ভেতর নিয়ে মুষ্টি করে ধরে আদর করতে করতে বলে, ওর সাথে এমনভাবে মিশবি যেন ও ভাবে তুই ওর সাথে এমনভাবে মিশবি যেন ও ভাবে তুই তার আপন। তুই প্রথমে তাকে বলবি তোর ভাইয়ের সাথে ও কী করেছে না করছে সব তুই দেখেছিস, তারপরে তুই বলবি তুই তাকে হেল্প করতে চাস, বিনিময়ে সে যেন তোকে এই বাসায় তুষারের সাথে দেখা করার সুযোগ করে দেয়। তুই ওর সাথে এমনভাবে কথা বলবি যেন ও ভাবে তুইও ওর মতনই চরিত্রহীন। কথাগুলো বলল নোরা। তিশা যেন অবাকের শেষ সীমানায় গিয়ে পৌঁছালো। সে বলল, এসব কি বলছো না বলছো তুমি? ওই তুষার ব্যাটারা দেখলে তো আমার জীবন যায় ছ্যাঁচড়া একটা, আর আমি কি ওর সাথে দেখা করার কথা বলবো? দীপার কাছে অসম্ভব। পারলে সে দেখা করুক গিয়ে তুষারের সাথে, এতে তার লাভ, প্রেমিকের সংখ্যা একটা বাড়বে। ওরা বলল, দূর, ভাল লাগে না, অত মাথা মোটা কেন তুই কি সত্যি ওর সাথে দেখা করবি নাকি? তুই জাস্ট ওর সাথে ও কাছে এটা বলবি যেন ও তোকে তার সমপর্যায়ে পাবে। মনে রাখিস, ও তোকে যতক্ষণ পর্যন্ত তার মতো মনে না ভাববে ততক্ষণ কিন্তু সে তোর কাছে কিছুই শেয়ার করবে না। এই জন্য তোকে এই অভিনয়টা করতে হবে। তিশা এবার বুঝতে পারলো। সে হেসে বলল, এখন বুঝতে পেরেছি। এবার তুই ওকে বলবি আগামীকাল তুই তাকে সুযোগ করে দিবি, বিনিময়ে এর পরের দিন সে তোকে সুযোগ করে দিবে। তিশা বলল, ও মা, আমি আবার সুযোগ করে দিব কি করে? বাড়িতে অন্য মানুষ আছে না মা? তুমি? নোরা বলল, এটা তুই বলবি। আমি মাকে নিয়ে মার্কেটে চলে যাব কাপড় কিনতে। তিশা বলল, তারপর? এতে তোমার কি লাভ? নোরা বলল, লাভ আছে, আমি দীপার ছেলেকেও নিয়ে যাব সাথে, ওরা দুজন থাকবে শুধু, আর তুই থাকবি পাহারায়, কিন্তু পাহারা থেকেই তুই সিআইডির ভূমিকায় পালন করবি। তিশা চমকে উঠলো, বলল, কীভাবে? নোরা বলল, আমার বাসায় কেউ থাকবো না, এই সুযোগে ওরা নোংরার মধ্যে মেতে উঠবে। তুই আগে থেকে ক্যামেরা তাক রেখে আসবি, টেবিলের উপর যে বইগুলো আছে সেই বইগুলোর মাঝে রাখবি ছোট ক্যামেরাটা, লাইটের মতো দেখতে। তিশা অবাক হয়ে বলল, তোমার ক্যামেরা আছে আর এই পর্যন্ত তুমি বললো না পর্যন্ত? বাই দ্য ওয়ে, তুমি ভিডিও করতে চাও তাই তো? হ্যাঁ চাই, এটাই আমার প্ল্যান। কিন্তু তোমার লাভ কী হবে? এই ভিডিও দিয়ে তুমি কি করবে? এই ভিডিও দিয়ে ওদের পাপের খেলাটা সমাপ্তি করব ইনশাল্লাহ।
তিশা জানে না এই কাজ কি করে সে করে ধরা পড়ে যাবে কিনা। হতেও পারে ওরা ক্যামেরা দেখে ফেললো, তাছাড়া ওরা যে তার এই ফাঁদে পা রাখবে এটার তো কোনো নিশ্চয়তা নেই। তবুও সে চেষ্টা করবে। সে নোরাকে বলল, ভাবি ক্যামেরাটা দেখিয়ে একটু দাও তো। নোরা খানিক রাগ দেখিয়ে বলল, আমার আর ভাবি ডাকিস না, খারাপ লাগে, তাছাড়া আমি নিজেকে তোর ভাইয়ের স্ত্রী হিসাবে মানি না, তুই আমায় বুবু বলে ডাকবি। তিশা বলল, ডাকবো, ক্যামেরাটা দিয়ে দাও তো দেখি বুবু। নোরা বললো, ক্যামেরাটা তো নাই এখন। তিশা বললো, নাই মানে? নোরা বললো, ক্যামেরা আজ বিকেলে একজন এসে দিয়ে যাবে, বিকেলবেলা আমি যখন তোকে বলবো তখন তুই গেট খুলে গিয়ে ওর হাত থেকে নিয়ে আসবি, ও এসে আমায় ফোন দিবে। তিশা বললো, আচ্ছা। বিকেলবেলা ক্যামেরা দিয়ে গেল একজন এসে। তিশা তাকে চেনে না, চেনার প্রয়োজন নাই, তবে এটা যথেষ্ট পরিমাণে ছোট, ওরা টের পাবে বলে মনে হচ্ছে না। এবার তিশা তার দায়িত্বে নেমে পড়বে। এটাই তার আপন এবং খালাতো বোনের বিরুদ্ধে একটা মিশন। দুজনেই তার রক্তের, যার জন্য সে এটা করছে সে তার রক্তের না, অন্য একটা মেয়ে। এটা কখনোই করতো না, বরং ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে অবস্থান করতো, বলতো তার ভাই নির্দোষ, খালাতো বোন নির্দোষ। কিন্তু তিশা তাদের মেয়ে না, সে জানে পাপ যে করে সে, এবং যদি ওর শ্রতজাত পিতা কিংবা জন্মদাত্রী মাতা হয় তবুও তাকে ছাড় দেওয়া যাবে না। তিশা মোটেও খারাপ লাগছে না, বরং তার এতে আনন্দ হচ্ছে, শরীরে রক্ত শিরশির করছে। সে মনে মনে ভাবছে যেন সে আজ মহৎ একটা যুদ্ধে নামছে, এই যুদ্ধে সে জয়ী হবে। শুধু সে একা না, এই জয় পৃথিবীর যত মানুষ সত্যের পক্ষে আছে তাদের সকলের জয়। এই জয় একজন অবেলা নারীর জয়, এই জয় বিদেশি বুয়ের পাড়ে থেকে দেশে থাকা নিজের স্ত্রীকে অন্ধের মতো বিশ্বাস করে এক অবাকা স্বামীর জয়, এই জয় মজলুমের আর পরাজয় সমস্ত চামিলে। তিশা বুকে প্রবল সাহস নিয়ে এগিয়ে গেল দীপার কাছে। দীপা তখন ট্যাব দিয়ে কি একটা গেম খেলছে, খুব আনন্দিত সে, ঠোঁট জুলে আছে মিষ্টি হাসি। ও পায়ে শব্দ পেয়ে দীপা চোখ তুলে তাকালো, তারপর বলল, ওরে বাবা, তিশা যে আমার কাছে এলো, আমি তো ভেবেছিলাম তুই বুঝি আমায় চিনিস না, আসার পর থেকে তোকে কাছেই পাই না একদম। তিশা মনে মনে বলল, আমার কাছে পাবে কি করে, সবসময় তো আমার ভাইটিকে কোমরে বেঁধে রাখো। কিন্তু মুখ দিয়ে বলল সে অন্য কথা, হাসি হাসি মুখ করে বলল, আপু তুমি তো জানো আমি এবছর এসএসসি ক্যান্ডিডেট, খুব প্রেশারে থাকি, পড়াশোনা করতে হয়। দীপা বলল, আচ্ছা খুব ভালো পড়াশোনা করো, এসএসসি পাস করো, তোর দুলাভাইকে বলে দেখছি তোরে যেন একটা ভালো ছেলে দেখে, ইত্যাদি। তোর বন্ধু বান্ধব কিংবা ছোট ভাই থাকলে দেখবে। পরে তুইও ওখানে চলে গেলি। তিশা ঠোঁট টিপে হাসলো আর মনে মনে বলল, তুই গিয়ে আরেকটা বিয়ে করে ফেলো, আরেকটা না আরো 10টা করে ফেলো, নোংরা মহিলা কোথাকার। তিশার আমতা করছে, কিছু একটা বলতে চেয়েও থেমে যাচ্ছে। দীপা বলল, কিছু বলতে চাচ্ছিস কিন্তু বলতে পারছিস না, তাই তো, বলে ফেল, প্রেম টেম হয়ে গেছে নাকি, খালাকে রাজি করাতে হবে। তিশা লজ্জা পাওয়ার ভঙ্গি করে বললে, এখনই না আপু, আমার তো পড়াশোনায় বাকি। তাহলে কি চাস তুই? তিশা ফোট করে তখন বলল, আপু ভাইয়ার সাথে তোমার কথাটা শেষ করলো না তিশা, ভয় এবং লজ্জা পেয়ে তাকে গ্রাস করে ফেললো। দীপা বলল, কি তোর ভাইয়ের সাথে আমি কি? তিশা একদমই আবার বলল, তোমরা যা করো এসব আমি দেখেছি, রোজই দেখি। কথাগুলো বলে সে লজ্জায় মাথা নিচু করে ফেললো। দীপা শুনে খানিক সময় চুপ করে নিজেকে স্থির করে ফেললো। সে কি উত্তর দেবে ভাবছে। সে ভেবে একটা জিনিস বুঝতে পেরেছে, তিশা ভয়ঙ্কর টাইপের মেয়ে, ওকে 7-5 দিয়ে বোঝানো যাবে না। এছাড়াও আরেকটা বিষয়, সে যা বুঝলো তা হলো তিশা তার কাছ থেকে একটা হেল্প চাইতে পারে, এবং হেল্পটা সে চাইবে ওদের দুজনের সম্পর্কের অজুহাত দেখিয়ে। তাই সে বলে ফেলল, সমবয়সী দুজন মানুষ মত থাকলে যা ইচ্ছে তাই করতে পারে, এটা উচ্চ শিক্ষা গ্রহণ করলে বুঝতে পারবে, এর আগে বুঝবে না। তিশা কথা বলল না, সে মাথা নিচু করে বসে রইল। দীপা এবার আগ বাড়িয়ে কথা বলছে এসব আবার কারোর কাছে বলে বেড়াসনি তো, খালাকে জানে কিছু? তিশা আস্তে করে বলল, আমি কি বোকা নাকি যে জনে জনে এসব বলে বেড়াবো? কেউ জানে না, এমনকি ভাবিও না, ভালো কারো কাছে কিছু বলিস না, ওরা মূর্খ সূর্খ, এসবের কিছুই বুঝে না, কুসংস্কার এদের আজও পর্যন্ত আচ্ছন্ন করে আছে। আমি বুঝতে পারি না এই দেশে যে কবে এসব কুসংস্কার থেকে মুক্তি হবে। তিশা হাসলেন, সে বলল, আপু সবাই যেদিন তোমার মতো উচ্চ শিক্ষা গ্রহণ করবে সেদিনই হবে। কথাটা কিন্তু সে ইনসাল্ট করে বলেছে দীপাকে, কিন্তু দীপা ভেবেছে প্রশংসা। গর্বে ফুলে উঠেছে সে, একেবারে চাপড়ে ধরল দিশাকে। এরপর বলল, এই না আমার ছোট্ট বোন, লক্ষ্মী বোন, কিউটি বোন। এরপর দিশা গালে চুমু খেলো দীপা। তিশার বমি এসে যাওয়ার উপক্রম হলো যেন, তবুও কষ্ট করে নিজেকে সামলে নিল। তার আসল কথাটা বলল, আপু তোমায় আমি একটা হেল্প করবো, আর এর বিনিময়ে তুমি আমায় একটা হেল্প করবে। তুমি যদি এতে আগ্রহী করো তবে আমি সব কিছু খুলে বলবো। দীপা হেসে বলল,
দীপা হেসে বলল, আমার হেল্প করতে হবে না, তোর কি হেল্প করতে হবে তা বল। তিশা বলল, বাবির কাছে শুনেছি মাকে নিয়ে নাকি সে আগামীকাল মার্কেটে যাবে, আমাকেও বলেছিল যেতে, আমি বলে দিয়েছি আসার সময় নাই, পড়াশোনা আছে। দীপা বলল, বুঝলাম, কিন্তু ওরা মার্কেটে গেলে তোর কী লাভ? লাভ তোমাদের, তুমি আর ভাইয়া ইচ্ছে মতো প্রেম করবা আর আমি থাকবো পাহারায়। পরের দিন তুমি ভাইয়া সহ সবাইকে নিয়ে মার্কেটে চলে যাবা, বাসায় থাকবে খালি। কথাটা বলে মৃদু হাসল তিশা, আবার লজ্জায় তাকে আগলে নিয়েছে, সে নিজ দিকে তাকিয়ে আছে। দীপা ওর থুতনি ধরে উপরের দিকে উঁচু উঁচু করে নিয়ে এবার বলল, এত লজ্জা ফেলে তো চলবে না মেয়ে, আমার বন্ধুর মতো। ম্যাচুরিটির জন্য বয়সটা কোনো ব্যাপার না, বুঝলি? তিশা মাথা কাত করে সম্মতি দিল। সেই কথাটা বিশ্বাস করে তাই বুঝলো। তারপর দীপা বলল, এইটা সত্যি নাকি কথাটা? ওরা যে মার্কেটে যাবে কাল? তিশা বলল, সত্যি। তোর ভাইয়াকেও যদি যেতে বলে? না, এটা তো আমি জানি না আপু, তুমি ভাইয়াকে নিষেধ করে দিও। দীপা বলল, ওকে, কিন্তু এর পরের দিন আমরা সবাই মিলে বাসা খালি করে চলে গেলে তোর কী লাভ? কেউ আসবে নাকি? তিশা লজ্জা আটষ্ট হয়ে উঠে বলল, তারপর সে উঠে চলে গেল জলফড়িংয়ের মতো। দীপা মনে মনে ভাবল, ওর বয়সটা যদি তার থাকতো তবে আরও মিষ্টি সময় কাটতো তার। সে খুব আফসোস করলো মনে মনে, প্রকৃতির বিচারটা সে বুঝে না। বয়স দিনে দিনে বাড়ার কি প্রয়োজন ছিল? কমলে হয়তো হতো না, এতে কি দোষ হয়ে যেত? পরের দিন দুপুরবেলা নোরা আর ফিরোজা বেগম মার্কেটে চলে গেল। ফিরোজা বেগম নাকি ডাক্তার দেখাবেন, ফিরতে দেরি হবে বলে গেলেন বাসায়। ফিরোজা বেগম আর নোরা যাওয়ার সময় গেট পর্যন্ত এগিয়ে দিয়েছিল দীপা এবং ফাহাদ। এই সুযোগে তিশা হুট করে জায়গা মতো ক্যামেরাটা তাক করে দিয়ে রেখে এলো এবং ঘরে এসে টেবিলের সামনে পড়তে বসতে শুরু করে দিল। এমন একটি দিন ঈদের চেয়ে কম কি গো? দীপা বলল। ফাহাদ বলল, বউটা বোকাশোকা আছে, এমন একটা লক্ষ্মী বউয়ের জন্য কোরবান হওয়া যায়। দীপা হাসলো, হেসে বলল, আসলে তোদের বাড়ির সবকটা মানুষ বোকায়, দিন দুপুরে এদের চোখ খুলে দেওয়া যায়, এ টেরও পায় না। ফাহাদ আর কথা বলল না, সে কথা বলে সময় নষ্ট করার পক্ষে নয়, বরং উঠে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে এলো। এবারে তোরা দুজন এক ঘরে গিয়ে প্রথমবারের মতো দরজা বন্ধ করলো। তিশা টেবিলের সামনে বসে থেকে ভয়ে কাঁপছে। ভয় পাচ্ছে এই জন্য যে যদি ক্যামেরাটা ওরা দেখে ফেলে, মনে মনে সে আল্লাহকে ডাকছে যেন বিপদ না ঘটে। এরপর সে 2-3 বার দরজার সামনে দিয়ে পায়চারিও করছে, গলা খাকারি দিয়েছে। এসব করে দীপাকে আশ্বস্ত করছে যে সে পাহারা লিপ্ত আছে, কোনো ভয় নেই। এই সময় একটা বিষয় ভেবে খুব কষ্ট পাচ্ছে তিশা। সে যে ভেবে পায় না একটা মানুষ কতটা অমানুষ হলে পরে নিজের বোনকেও লজ্জা পায় না। বোনের পায়চারি শুনো কেঁপে ওঠে ও হৃদয়। এর মধ্যে সে একটি কথা শুনতে পায় ফাহাদের কাছে। দীপা বলে, তিশা কিন্তু আজকে সুযোগটা এনে দিয়েছে। ফাহাদ কথা বলে না। তারপর দীপা আবার বলে, বিনিময়ে আগামীকাল ওকেও আমাদের সুযোগ করে দিতে হবে। ফাহাদ এবার কথা বলে কিসের সুযোগ? দীপা বলে, ওর বাসায় তুষার আছে না, ওর সাথে ডেট করবে তিশা, এখানে আমরা মার্কেটে চলে যাব। ফাহাদের কথাটা শুনে মাথা নষ্ট হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে দীপার গালে চড় বসিয়ে দেয়, ঠাস করে আওয়াজটা শুনতে পায় তিশা। তারপর ফাহাদ রেগে মেগে আগুন হয়ে উঠে গর্জন করে বলে, আমি ওরে মেরেই ফেলবো, আমার বোন অত নোংরা, ছি। এসে থু করে এক দলা থুথু ফেলে যেতে। দীপা ওকে টেনে ধরে পেছন থেকে, তারপর বলে, পাগলামো করিস না, সব কিছু মাথা গরম করে দেশ, মেয়ে অ্যাডাল্ট, যা ইচ্ছা তাই করুক, তুই করতেছিস না, আমি করতেছি না, করলে সমস্যা কি? এই বিষয়ে অত রাগ দেখানো লাগবে কেন? মাথা ঠান্ডা করে এখন এখানে আয়, সময় গেলে আর সাধন হবে না, আয় গুরু আয়। পাহাড় কি একটা অশ্লীল গাল বকে তারপর বললো, তুই আসলে একটা খারাপ, আমার নষ্ট বানাইছস, এবার আমার বোনার পেছনেও লাগছস, তুই কালকের ভেতরে বাড়ি ছাড়বে। দীপা বিছানা থেকে নেমে এলো, তারপর পেছন থেকে জাপটে তুললো ওকে। তারপর পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে মুখটা আরো উঁচুতে তুলে ফাহাদের কাঁধ চুমু খেলো। ফাহাদ নিজের রাগ সংবরণ করতে না পেরে কোনো দিয়ে গুঁতো দিয়ে ওকে ফেলে দিল পেছন দিকে। ভাগ্য ওর ভালো, বিধেয় হলো বিছানায় নরম করে দিতে, ফস করে শব্দ হয়ে পড়লো গিয়ে। ফাহাদ তখন অবশ্য দরজা খুলে এগিয়ে যায়। দরজা খুলে দেখে তিশার কাছে। তিশা মারবে, কিন্তু এক্ষুনি এমন কিছু হতে দিতে চায় না দীপা। সে ভয় দেখলো ফাহাদকে, বললো, তিশা কিন্তু সব জানে, খালাকে বলে দিলে তখন বুঝবি কত দানে কত চাল। ফাহাদ কথাটা শুনে যেন মুহূর্তে অসহায় হয়ে পড়ে এবং নিজেকে কৃতকর্মের জন্য লজ্জিত হয়। বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। তার এই ভুলের মাসুল এখন তার বোনকে দিতে হবে। সে দীপার গলা চেপে ধরে বা শক্ত করে ধরে, তারপর বলে, শুধুমাত্র তোর জন্য খানকি, তোর জন্য আমার বোনটা, তোর লাইফটা নষ্ট হবে। এই ফুলের মতো মেয়ে গায়ে কলঙ্কের কালিমা লাগবে। দীপাও কম জানে না, বারংবার তাকে দোষারোপ
দোষারোপ করে যাচ্ছে ফাহাদকে। সে এবার বলেই ফেলল, নিজের বোনকে 16 আনা আর অন্যের বোনের কোনো মূল্য নাই। তোর বোন মেয়ে আর আমি কি ছিলাম? হিজড়া শালা কুত্তা, তোর সব ছেলে এরা একরকম। নিজের বোনের জামা কেউ খুলুক এটা চাস না, কিন্তু পরের বোনের খুলতে বড় আরাম পাস। বলে থুতু করে একদোলা থুতু ছিটিয়ে দিলে বসলো ফাহাদের চোখে মুখে। ফাহাদ আর নিজেকে সামলাতে পারল না। খাটের ওপাশে ছিল পাথরের তৈরি শেক্সপিয়রের একটা মূর্তি। এটা তার বাবার কেনা। ইংরেজি সাহিত্যের এক শিক্ষক ছিলেন তার বাবা, তাই প্রিয় কবির মূর্তি এখানে মূল্য দিয়ে কিনে এনেছেন, রেখেছিলেন ঘরে। ফাহাদ নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে পাথরের মূর্তিটা দিয়ে তার শরীরে সবটুকু শক্তি আসে সবটুকু দিয়ে আঘাত করলো দীপার মাথায়। এরপর আর দীপার মরতে খুব একটা দেরি হলো না। ফাহাদ ভয়ঙ্কর কাজটা করে তাকিয়ে থাকতে থাকতে দীপার ভবলীলা সঙ্গ হয়ে গেল। তিশা বুঝতে পেরেছিল ভয়ঙ্কর কিছু একটা হয়ে গেছে, কারণ শেষবারের মতো একটা ভয়ানক চিৎকার দিয়ে উঠেছিল দীপা। সেই চিৎকার স্বাভাবিক কোনো চিৎকার নয়, অনেকটা গঙ্গানির মতো ছিল শেষ দিকে। মনে হয় এই একটা মাত্র চিৎকার দেওয়ার সুযোগকে পেয়েছিল কেবল। এরপর আর কোনো শ্বাসটুকু নিতে পারেনি, মৃত্যুর ডোলে পড়েছিল দীপা। তিশা সঙ্গে সঙ্গে দরজা জোরে জোরে কারাঘাত করে বলতে লাগলো, দরজাটা খোলো প্লিজ, দরজাটা খোলো। ফাহাদ ভয়ে ভয়ে এসে দরজাটা খুলে দিল। তিশার ভিতরের দৃশ্যটা দেখে ভয়ে একেবারে জমে গেল। চিৎকার দিতে গিয়ে মুখে উন্না চেপে ধরলো, যেন তো মানুষ এভাবে মেরে ফেলেছে তার ভাই। ফাহাদ ভয় পাচ্ছে, তার চোখে মুখে প্রবল আতঙ্ক। বাসা থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই, নয়তো পুলিশ এসে ধরে নিয়ে যাবে, ফাঁসি টাসি হয়ে যাবে। সে কাঁপা কাঁপা গলায় তিশাকে বলল, তিশা কোথায় যাবো রে? আমি বুঝতে পারছি পারেনি রাগের মাথায় এটা করে ফেলেছে। তিশা ভয়ে রক্তশূন্য মুখে ওর দিয়ে তাকালো, তারপর দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে বাইরে থেকে দরজা আটকে দিল। বাড়িতে পুলিশ এসেছে, থানায় ফোন করেছে তিশা নিজেই। পুলিশ আসার পরপরই ফিরোজা বেগম আর নোরা এসেছে মার্কেট থেকে। ফিরোজা বেগম ডাক্তারও দেখিয়েছেন, তাদের সাথে দীপা ছেলেও আছে। ওর জন্য নোরা বেগুনি রঙের সুন্দর একটা পাঞ্জাবি কিনে দিয়েছে। সে এতে খুব খুশি, কিন্তু বাসায় ফিরে সে জীবনে সবচেয়ে বড় আঘাতটা পেল। তার মা খুন হয়েছে। ছেলেটা মায়ের লাশের সামনে বসে গণবিদারে চিৎকার করে কাঁদছে। পুলিশ ফাহাদকে অ্যারেস্ট করেছে। তাদের হাতের এখন শক্ত প্রমাণ আছে খুনের। ক্যামেরা সবকিছু ভিডিও রেকর্ড। ফাহাদ ফেসে গেছে দীপাও। পাপীদের জন্য এই দুনিয়া এবং আখেরাত কোনোটাই কল্যাণকর নয়। যদিও এটা তারা ভাবে না, তবে এটাই সত্যি যে এদের শেষটা সবসময় কষ্টের হয়, পরাজয়ের হয়। যেমন করে এই গল্পের ফাহাদ আর দীপার হলো দুটি জীবন নষ্ট। এর সাথে আরও অনেক কিছুই নষ্ট হয়েছে। দীপার 3 বছরের ছোট ছেলেটির জীবনে এই বয়সে মাতৃহারা সে, আর তার বাবার বিশ্বাসভঙ্গ। কিশোরীকালে নোরা দেখা সুন্দর স্বপ্নগুলো জল সমাধি হলো। কত কি ভেবে রেখেছিল, একটা লক্ষ্মী বর হবে তার সাথে একটা ছাদের নিচে জনম কাটিয়ে দিবে, তাদের সন্তানই হবে, এদের সুন্দর সুন্দর নাম দিবে। এসব কিছুর কল্পনা রয়ে গেল। দুঃখী হয়ে গেলেন বিদ্যা ফিরোজা বেগম। সারা জীবনের জন্য কান্না তার সাথী হলো। এবার তিশা সারা জীবন তাকে একটি প্রশ্ন খুঁড়ে খাবে। প্রশ্নটি হলো, সে যে ফাঁদ পেতেছিল দুজন কট্টর পাপিষ্টের জন্য, তার ঠিক হয়েছে কিনা ভুল হয়েছে। সমাপ্ত।